স্বাগত ডিবিসি দেশের সংবাদে। এবার জানাবো খবরে বিস্তারিত। প্রধান উপদেষ্টা সহ সবাই বলেছেন ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। কাজেই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন। স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে ভাবছে না ইসি। সকালে ঢাকার ধামরাইয়ে নির্বাচন কার্যালয় পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসউদ। বলেন, স্থানীয় নির্বাচনের যে সংস্কার প্রক্রিয়া চলছে তাতেও নির্বাচনের জন্য সরকারের কোনো নির্দেশনা আসেনি। স্থানীয় নির্বাচন বিভিন্ন ধাপে ধাপে করতে হয়, এতে প্রায় 1 বছর সময় লেগে যায়। কাজেই এই মুহূর্তে স্থানীয় নির্বাচন করলে সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন হবে বলে জানান ইসি মাসউদ। ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে, জুনের মধ্যে চূড়ান্ত হবে। ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবর নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। মেইন আমাদের টার্গেট হচ্ছে, মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। যদি ডিসেম্বরে করতে হয় তাহলে আমাদেরকে অক্টোবরের নভেম্বরের মধ্যে আমাদের শিডিউল ঘোষণা করতে হয়। কাজে তার আগে স্থানীয় নির্বাচন করাটা আমাদের জন্য আমরা এই মুহূর্তে পসিবল মনে করতেছি। দেশের প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবেন সেনা সদস্যরা। প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবেন, জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজশাহী সেনানিবাসে শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর আগে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে সামরিক রীতি অনুযায়ী অভিবাদন জানানো হয়। একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর সেনাবাহিনী প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে বিদেশে পরিচালিত কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করেন। কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে আমি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর। ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। স্বামী স্ত্রী মিলে সারা দেশে গড়েছেন শিশু অপহরণ ও বিক্রির সিন্ডিকেট। বিভিন্ন মেডিকেল, রেল ও বাস স্টেশন ঘুরে শিশু পেলেই অভিভাবকদের ফাঁদে ফেলে ছিনতাই করে লাখ টাকায় বিক্রি করেন তারা। সম্প্রতি চট্টগ্রাম রেল স্টেশন থেকে 1.5 বছর বয়সী এক শিশু অপহরণের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে এই চক্রের সন্ধান পায় র্যাব। গ্রেপ্তার হয় চক্রের হোতা দুলাল সহ 2 জন। 7 দিন পর ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার হয়েছে শিশুটিও। অনেক খোঁজাখুঁজি করছি, সারা দুনিয়া নতুন ব্রিজ নিউ মার্কেট সব জায়গায় করছি, আমার ছেলের বাইরে। 7 দিন পর বাবা ইলিয়াস আর মা ফাতেমা আক্তারের কোলে শিশু রাব্বি। বুকের ধনকে ফিরে পেয়ে কান্না যেন থামে না তাদের। সন্তানকে বুকে নিয়ে আবেগে আপ্লুত এই দম্পতি। আগে তো অনেক খারাপ লাগছে, আমার ছেলে মেয়ে হয়ে গেছে। এখন তো মানে অনেক আনন্দ লাগতেছে, না থাকলে আমার ছেলেকে পেতাম না। গেল 17 ফেব্রুয়ারি নেত্রকোনা যাওয়ার জন্য শিশু রাব্বিকে নিয়ে চট্টগ্রাম রেল স্টেশনে যান ফাতেমা আক্তার। স্টেশনে তাদের টার্গেট করে শিশু অপহরণ ও বিক্রির সিন্ডিকেটের হোতা দুলাল মিয়া। সেখান থেকে পরবর্তী ট্রেনে তাদের তুলে দেওয়ার কথা বলে বাকুলিয়া এলাকার একটি বাসায় নিয়ে যায়। পরে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়ার একটি পরিবারের কাছে 1 লাখ টাকায় বিক্রি করে দুলাল। গ্রেফতারের পরে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারি যে সে এই বাচ্চাটিকে প্রবাসী একজনের নিকট 1 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেয়, যার অবস্থান ব্রাহ্মণবাড়িয়াতে। গত মাসেই তারা আরেকটি বাচ্চা, সারামণি নামে আরেকটি বাচ্চাকে কিশোরগঞ্জ থানা হতে তারা এরকম চুরি করার পরে তাকে বিক্রি করে দেয়। বিক্রির টাকা নিয়ে দুলাল পালিয়ে যান কিশোরগঞ্জে। সেই টাকা দিয়ে 3 দিন আগে শিশু অপহরণের আরেক মামলায় গ্রেপ্তার তার স্ত্রী রুনা বেগমকে জামিন করানোর কথা ছিল। যেই 1 লক্ষ টাকা সে বিক্রি করেছিল, এই টাকা দিয়ে সে তার ওয়াইফকে জামিন করানোর জন্য আসলে কিশোরগঞ্জে গিয়েছিল। হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনই আসলে একটি গ্রুপ এবং তাদের সাথে বাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যরা কানেক্টেড। র্যাব বলছে গ্রেপ্তার দুলাল মিয়া তার স্ত্রী মিলে গড়েছেন এই চক্র। হাসপাতাল, স্টেশন থেকে অপহরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এসব শিশুর ছবি ও ভিডিও পাঠানো হয় বিভিন্ন নিঃসন্তান দম্পতির কাছে। বিক্রি করা হয় কয়েক লাখ টাকায়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
নেই বিএসটিআই এর অনুমোদন। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পাম্প দিয়ে পানি তুলে জারে ভরে করা হয় বাজারজাত। বিশুদ্ধ ও নিরাপদ পানির নামে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে চলছে এই ধরনের প্রতারণা। বিশুদ্ধ খাবার পানি সংকটকে কাজে লাগিয়ে অনুমোদনহীন পানির কারখানাগুলো চালিয়ে যাচ্ছে রমরমা বাণিজ্য। চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী আবুলবিরি কারখানার বিপরীত গলিতে বিশুদ্ধ পানির কারখানা এটি। সেখানে দূষিত ও জীবাণুযুক্ত ড্রাম থেকে ডিপ ও ওয়াশার পানি ভরা হচ্ছে জারে। জারের গায়ে নেই কোম্পানির নাম বা স্টিকার। ওয়াশারের থেকে ফিল্টারে যায়, ফিল্টার থেকে আমরা পুরো আমি তো বলতে পারি না, কারণ আমি নতুন আসছি, কোম্পানিও বলছে যে বাড়িতে যাবে। ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকবার কারখানাটি সিলগালা করলেও অদৃশ্য ক্ষমতা বলে দূষিত খাবার পানি সরবরাহ করছে এটি। ফিল্টার আমরা এগুলো মেশিনে সব কিছু তারপরে এগুলো সেল করি। মহানগরীতে নামে বেনামে গড়ে ওঠা এরকম 58টি কারখানা থেকে বাসাবাড়ি, দোকান, হোটেল ও বিভিন্ন অফিসে সরবরাহ করা হচ্ছে জারের পানি। যদিও বিশুদ্ধ পানির বিএসটিআই স্বীকৃত বৈধ কারখানার সংখ্যা 34টি। বিএসটিআইকে লিখিতভাবে চিঠি আকারে জেলা প্রশাসনকে এবং কনজিউমার অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ ক্যাপ 3টা প্রতিষ্ঠানকে আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কোনো ধরনের প্রতিকার পাইনি এবং অবৈধ প্রতিষ্ঠান দিনে দিনে বাড়ছে। দূষিত পানি পান করে পানিবাহিত নানা জটিল রোগে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। খোদ বিএসটিআই এর কর্মকর্তারাই বলছেন অভিযান চালিয়েও বন্ধ করা যাচ্ছে না এদের দৌরাত্ম্য। এই পর্যন্ত আমরা 4টা মোবাইল কোড করেছি। ভবিষ্যতে এই এই অভিযানগুলোকে যাতে জনসাধারণ মানুষ জানতে পারে, আরও সেই জন্য আমরা পেপার ও বিজ্ঞপ্তির পাশাপাশি ব্যবস্থা নিব। বলা হচ্ছে প্রভাবশালী মহলের তদবিরে সংস্থাটি অনেকটা অসহায়। দ্রুত এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বন্যায় ভেঙে যাওয়া কুড়িগ্রামের রৌমারী উপজেলার সুতিরপাড় এলাকার স্লুইস গেট ও সংযোগ সড়ক সংস্কার হয়নি 37 বছরেও। দুর্ভোগে 10 গ্রামের লক্ষাধিক মানুষ। চলাচলের জন্য একটি সাঁকো নির্মাণ করলেও তা ঝুঁকিপূর্ণ। দুর্ভোগ কমাতে সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। 1988 সালের বন্যায় পানির স্রোতে ভেঙে যায় রৌমারী সদরের সুতিরপাড় এলাকার স্লুইস গেট ও সংযোগ সড়ক। এতে সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বামুনের চর, মোল্লার চর, বেহুলার চর ও নওদাপাড়া সহ 10 গ্রাম। এরপর কেটে গেছে 37টি বছর। সংস্কারে কেউ নেয়নি উদ্যোগ। চলাচলের জন্য স্থানীয়রা একটি সাঁকো তৈরি করলেও তা ঝুঁকিপূর্ণ। যানবাহন চলতে না পারায় কেউ অসুস্থ হলে ভোগান্তিতে পড়তে হয়। গর্ভবতী রোগী নিয়ে যান যায় না, অসুখ রোগী নিয়ে যান যায় না, ব্রিজের জন্য নিয়ে যান যায় না। না হলেও আজ আমরা সেই ঈশ্বরের আমল থেকে কষ্টগুলো করতেছি। অনেক লোক এটা ভিডিও করে নিয়ে গেছে, কিন্তু কাজ হয় নাই, বুঝছেন। আমাদের চলাফেরা করা খুবই কষ্ট। তখন প্রশাসন এটা দেখার পরে এটা কাটিয়ে দিল। এই যে পানি নিষ্কাশন শুরু হলো, তারপরে যে দুর্ভোগ হচ্ছে চলতেইছে দুর্ভোগ। সরকার এখানে কোনো নজর দেয় না, আমাদের ব্রিজও হয় না। সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানালেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা সরকারিভাবে সেটি উদ্যোগ নিয়েছি বা বিভিন্ন দপ্তর চেষ্টা করছেন। এটি দ্রুত সমাধান আমি আশা করব আসবে। তবে শুধু আশ্বাস নয়, দ্রুত পরিকল্পনা বাস্তবায়নের দাবি স্থানীয় বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। দেশব্যাপী খুন, ছিনতাই, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের প্রতিবাদ ও নাগরিকদের নিরাপত্তার দাবিতে আজও জেলায় জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে মাদারীপুরের শিবচরে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড এবং নারী, শিশু সহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। একই দাবিতে বিক্ষোভ হয়েছে গোপালগঞ্জে। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যদিকে মুন্সিগঞ্জেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে। দেশব্যাপী নৈরাজ্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনাও করেন তারা। রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ও বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে পণ্য বোঝাইয়ের পর লাইটার জাহাজগুলোকে 72 ঘন্টার মধ্যে বন্দরের জলসীমা ত্যাগের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। দুপুরে বন্দর অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন। এই নির্দেশ অমান্য করলে ISPS কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বন্দর চেয়ারম্যান। আরও বলেন, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য বোঝাইয়ের পর লাইটার জাহাজগুলো কোনো কারণ ছাড়াই পোর্টের বিভিন্ন জায়গায় দিনের পর দিন অবস্থান করছে, যা
পণ্য সরবরাহ ব্যবস্থার উপরে বিরূপ প্রভাব ফেলার পাশাপাশি বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করেছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে দ্রব্যমূল্যে। অনেক ধরনের চ্যালেঞ্জ আমাদের ছিল। সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে 5 ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও একটি পিকআপ জব্দ করা হয়। দুপুরে এসব তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। বুধবার রাত 2টার দিকে আশুলিয়ার নয়ারহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এলাকায় ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালায় আশুলিয়া থানা ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাইনিজ কুড়াল সহ অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তবে এ সময় কয়েকজন পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। মুন্সিগঞ্জের শ্রীনগরে রাতের আঁধারে কবরস্থান থেকে কবর খুঁড়ে অন্তত 7টি খুলি চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতের কোনো একটা সময় শ্রীনগরের পশ্চিম সিংপাড়া কবরস্থানে এই ঘটনা ঘটে। সকালে ওই কবরস্থানে খুলি চুরির বিষয়টি জানতে পারেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা। ঘটনাস্থলে পৌঁছে কবরের মাটি খুঁড়ে রাখা সহ ভেতরে বাঁশ এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এর আগেও বেশ কিছু কবর থেকে খুলি নিয়ে যাওয়ার দাবি করেছেন স্থানীয়রা। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসি সংবাদ।